হ্যাপি নিউ ইয়ার টু মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবেন। আমার অফিসের বস তার বিবাহবার্ষিকী উপলক্ষে একটি জোরদার পার্টির আয়োজন করেছিলেন। তখন রাত প্রায় 3টে। আমি আর সুলেখা রাস্তায় অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কোনো গাড়ির দেখা পেলাম না। শহরের রাস্তা সারা রাত গাড়ি চলে, কিন্তু শীতের জন্য গাড়ি খুবই কম। আমরা ঠিক করি হেঁটেই বাড়িতে ফিরব। এখান থেকে আমাদের বাড়ি বেশি দূরে নয়, প্রায় 7-8 কিলোমিটার রাস্তা। আমি হাঁটতে পারবো ঠিকই, কিন্তু সমস্যাটা হলো সুলেখাকে নিয়ে। ও বেশি দূর হাঁটতে পারবে না, কিন্তু এখানে তো আর অপেক্ষা করা যায় না, তাই রাস্তায় নামলাম। জানুয়ারির কনকনে শীত আর জনমানব শূন্য রাস্তায় ভেসে আসা ঠান্ডা হাওয়া হাড়ের কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হলো। সুলেখা প্রায় 2 কিলোমিটার হাঁটার পরে হাঁপিয়ে গেল। আশেপাশে কোথাও কোনো বসার জায়গা খুঁজে পাচ্ছি না। আবার আকাশের মতিগতিও ভালো নেই। যদিও শীতের দিনে তেমন বৃষ্টি হয় না, কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ। এদিকে সুলেখার রাস্তায় বসে পড়েছে। যদিও এত রাতে একজন যুবতী মেয়েকে নিয়ে রাস্তায় বের হওয়াটা আমার ঠিক হয়নি, কিন্তু সুলেখা নাছোড়বান্দা। সে আর পার্টিতে থাকবে না, আমার সঙ্গে বাড়ি যাবে। এইসব চিন্তা করতে করতে হাতে যেন কিছু একটা এসে পড়ল। অনেক অনেক ঠান্ডা অনুভূত হলো। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা দিয়ে দেখলাম বৃষ্টির ফোঁটা। সর্বনাশ! এই শীতে বৃষ্টিতে ভিজলে অবস্থা বেহাল হয়ে যাবে। কি করব, কোথায় লুকাবো, কিছুই বুঝতে পারছিলাম না। এদিক ওদিক দেখতেই দেখলাম আমাদের থেকে কিছু দূরেই একটা বড় বাড়ির মতো দেখা যাচ্ছে। সুলেখা উঠতে নারাজ। জোর করে তাকে উঠিয়ে তাড়াতাড়ি দৌড়ে চলে গেলাম সেই বাড়িটির কাছে। বাড়ি নয়, পরিত্যক্ত গুদামঘর। যাক, এখানে আর ভিজব না আমরা। শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। শীতের দিনে এমন বৃষ্টি আমি কখনো দেখিনি। এদিকে আমরা অনেকটা ভিজে গেছি। ভিজে অবস্থাতেই সেখানে দাঁড়িয়ে রইলাম। এই গুদামটা অনেক পুরনো। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম বইকি, কিন্তু কখনো ভিতরে প্রবেশ করিনি। এত বড় একটি গুদাম, অথচ তালা ছাড়াই পড়ে আছে। হাওয়ার সাথে সাথে মাঝে মাঝে বাদুড়ের বিচ্ছিরি গন্ধ ভেসে আসছে। হঠাৎই সুলেখা চেঁচিয়ে উঠল, অসীম দেখো, ওখানে যেন কে! কিন্তু আমি কিছুই দেখতে পেলাম না। আমি তার কথার কোনো উত্তর দিলাম না। কয়েক সেকেন্ড পরে আবার সে চেঁচিয়ে উঠল, অসীম, আমাদের কেউ দেখছে, আমাদের কেউ ফলো করছে। আমি এইমাত্র একটি ছায়ার মতো কিছু ওই দেয়াল থেকে সরে যেতে দেখলাম। সুলেখা আমাকে অফিসেও মাঝে মাঝে নানান বিষয় নিয়ে ভয় দেখায়। আমি বললাম, তুই এই পরিস্থিতিতে আমাকে ভয় দেখাচ্ছিস কেন বলতো? কখন বৃষ্টি ছাড়বে, কখন বাড়ি ফিরবো, কিছু চিন্তা ভাবনা আছে তোর? সব সময় এরকম মজা করবি না তো? সুলেখা, বিশ্বাস কর, আমি মজা করছি না। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তার মুখের দিকে তাকালাম, কিন্তু আমার দৃষ্টি তার মুখের দিকে নয়, চলে গেল তার পেছনের দেয়ালের দিকে। হ্যাঁ, সে ঠিকই বলেছে, আমাদের কেউ লুকিয়ে লুকিয়ে দেখছে। ব্যাপারটা কেমন যেন বিদঘুটে মনে হলো। এ আবার চোর নয় তো? আমি, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, আমিও তোর পেছনের দেয়ালে ছায়ার মতো কিছু একটা দেখলাম, চোর মনে হয়। তুই এখানে একটু দাঁড়া, আমি দেখে আসি। সুলেখা, এই না না, আমিও যাব, আমার ভয় করছে। দুইজনে সেই দেওয়ালটার পাশে গেলাম, কিন্তু না, কিছুই নেই, শুধু শুধু ভিজলাম আবার। আমরা আবার আগের জায়গায় ফিরে আসলাম। সুলেখা ভয়ে আমার হাত ধরে রেখেছে। কিছুক্ষণ পর মনে হলো সুলেখা খুব জোরে আমার হাত চেপে ধরছে। আমি কিছুই বুঝলাম না, কিন্তু যতই সময় যাচ্ছে ততই সে আমার হাত বেশি চেপে ধরছে। এদিকে আমার হাতে ব্যথা শুরু হয়ে গেছে। আমি বললাম, আরে এত চাপ দিচ্ছিস কেন, ছাড়, হাত ছাড়। কিন্তু সে কিছুই বলল না, হাতও ছাড়ছে না। এরপর আমি নিজেই তার হাত সরাতে চাইলাম, কিন্তু সে অনেক শক্তভাবে ধরে রেখেছে। আমি কিছুতেই খুলতে পারছি না তার হাত। উফ, ছাড়, তোর হলোটা কি? এবার তার মুখের দিকে তাকাতেই আমি ভয় পেয়ে গেলাম। তার চোখ যেন ঠিকরের বাইরে বেরিয়ে আসছে। শরীর একেবারে কাঠ হয়ে আছে তার। মুখে কেমন যেন রাগি রাগি ভাব। আমি ভাবলাম হাত সরাতে বলেছি তাই রাগ করেছে হয়তো, কিন্তু ব্যাপারটা আমার কাছে অন্যরকম মনে হলো। বিষয়টা কিছুতেই ভালো ঠেকছে না।
হঠাৎ করে সে আমাকে একটা জোরে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার উপর চড়াও হলো। আমি উঠে বসার আগে শটান এসে আমার গলা চেপে ধরল। আমি, আরে তুই কি করছিসটা কি? কি হলো তোর? কি করলাম আমি? সুলেখার গলা তখন কর্কশ পুরুষের কণ্ঠে আওয়াজ এলো, আমি বিচার চাই, ন্যায্য বিচার। এমন আওয়াজ শুনে শীতের দিনেও আমি ঘামতে শুরু করে দিয়েছি। আমার আর কিছুই বুঝতে বাকি রইল না। তার হাত কিছুতেই আমার গলা থেকে সরাতে পারছি না। এদিকে আমার দম বন্ধ হয়ে আসছে। তবে আমিও কিন্তু কম নই। 3 বছর ক্যারাটে শিখেছি আমি। কায়দা করে সুলেখাকে ফেলে দিলাম মাটিতে। যদিও মেয়েদের উপর হাত ওঠানো অন্যায়, কিন্তু নিজের বাঁচার তাগিদে এটুকু করা যেতেই পারে। তাছাড়া সুলেখার উপরে আর কোনো নিয়ন্ত্রণ নেই। কোনো এক শক্তি তার শরীরে প্রবেশ করেছে। এদিকে ভয়ে আমার প্রাণ যায় 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 অবস্থা। কারণ সুলেখার কিছু হয়ে গেলে আমার আর রক্ষে নেই। একরকম জোর করেই তাকে ধরে একটা খুঁটিতে বেঁধে দিলাম। এবার মোবাইলের ফ্ল্যাশ লাইট সরাসরি তার চোখে ধরলাম। সে চিৎকার করতে থাকলো। আমি জানতে চাইলাম এইসবের পিছনে কারণটা কি। আবার সেই কর্কশ গলা থেকে আওয়াজ এলো, আমি এই গুদামের একজন কর্মী ছিলাম। আমার নাম পলাশ। কয়েক বছর আগে গুদামে কাজ করার সময় উপর থেকে কয়েক বস্তা লবণ আমার উপরে ফেলে দেয় 2 জন ব্যক্তি। অত উপর থেকে আমার উপরে লবণের বস্তা এসে পড়ায় আমার হাত পায়ের হাড় ভেঙে যায় এবং মাথাতে প্রবল চোট পাই আমি। এরপর সেখানেই আমি মারা যাই। কিন্তু আমাকে যারা হত্যা করলো তারা আজও ঘুরছে। এখানে যারা আসে তারা আর ফিরে যেতে পারে না। আমি অনেকটা ভয় পেয়ে যাই। সাথে সাথে নিজের জীবন নিয়েও চিন্তা হতে লাগলো। কিন্তু দমবার পাত্র আমি নই। আমি জিজ্ঞাসা করলাম, তারা তোমাকে কেন মেরেছিল? টাকা টাকা টাকার জন্য মেরেছিল। আমার কেউ নেই, কিন্তু আমার জমানো অনেক টাকা ছিল। আমাকে হত্যা করার পর এই টাকার পুরোটাই তারা নিয়ে গেছে। এখন আমি ন্যায্য বিচার চাই। আমি, সে না হয় বুঝলাম, কিন্তু তুমি সুলেখার ভিতরে কেন প্রবেশ করেছো? এই মেয়েটা আমার কবরের উপর পা রেখেছে, আমার ঘুম ভেঙে দিয়েছে। আমি, ও না জেনে এইসব কাজ করেছে। ওকে ছেড়ে দাও। যারা তোমাকে মেরেছে তাদের কিছু করতে পারছো না, আর একজন নিরীহ মেয়ের জীবন নিয়ে এভাবে খেলছো কেন? আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আমাকে ন্যায্য বিচার লাগবেই লাগবে। এরপর তাকে ন্যায্য বিচার দেওয়ার কথা বলতেই সে সুলেখাকে ছেড়ে দেয়। এদিকে সকাল হয়ে গেছে, গাড়ি চলাচল শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর সুলেখার জ্ঞান ফিরতেই সে বলল, আজ দারুণ ঘুম হয়েছে আমার। কিন্তু কি নিদারুণ পরিস্থিতির মধ্য দিয়ে এই কয়েকটা ঘন্টা কাটলো তা শুধু আমিই জানি। পরে সুলেখাকে আর কখনো সেই ভয়ঙ্কর রাতের কথা বলিনি। বললেও সে বিশ্বাস করতো না। কিন্তু সেই ভয়ঙ্কর রাতের ঘটনা আমার মনের ব্ল্যাক বাক্সে চিরতরে লিপিবদ্ধ হয়ে থাকবে। এখনও সেই গুদাম ঘাড়ের পাশ দিয়ে গেলে বুকটা কেঁপে ওঠে। কারণ পলাশকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম সেটি পূর্ণ করতে পারিনি প্রমাণের অভাবে। নমস্কার।